মে মাস 2025 কুম্ভ রাশির সম্পর্কে আজকে বিশেষভাবে আলোচনা করব যে মে মাস কেমন কাটবে কুম্ভ রাশির। কুম্ভ রাশির সাড়ে সাতির মধ্যম চরণ চলছে। শনিদেবও নক্ষত্র পরিবর্তন করলো, উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এবং এই মে মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে। মাসের শুরুতেই 6 তারিখ বুধের পরিবর্তন, 15 তারিখে সূর্যের পরিবর্তন, তারপরে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন। সব থেকে বড় পরিবর্তন দেবগুরু বৃহস্পতির 15 তারিখে, রাহু এবং কেতুর পরিবর্তন 18 তারিখের। এতগুলো বড় পরিবর্তন হচ্ছে এবং মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হবে 13 এপ্রিল। মঙ্গল অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। এতগুলো বড় পরিবর্তন হতে যাচ্ছে এবং প্রত্যেকটির প্রভাব কিন্তু কুম্ভ রাশির উপর পড়বে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম প্রত্যেকটা দর্শককে আন্তরিকভাবে শুভেচ্ছা সহ প্রণাম জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই চ্যানেলের সঙ্গে থাকুন। সাড়ে সাতির মধ্যে বহু ভিডিও কুম্ভ রাশি সম্পর্কে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়ে খুব ইন্টারেস্টেড, জ্যোতিষী বুঝেন, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত। আর এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। কুম্ভ রাশির সম্পর্কে মে মাসে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, সন্তান, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মজীবন, ভাগ্য কেমন কেমন সঙ্গ দিবে সমস্ত কিছু তুলে ধরবো। তার সাথে বলবো গ্রহদের অবস্থান কীরকম রয়েছে এবং এই নবগ্রহ কী প্রভাব দিবে। আর তার সাথে বলবো হচ্ছে উপাচার, কোন উপাচার এই মাসে করলে কুম্ভ রাশি যথেষ্ট ভালো থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকছে এরকম। রাশির উপরেই 18 তারিখ থেকে অবস্থান করবে হচ্ছে রাহু। রাহুর পরিবর্তন হয়নি, 18 তারিখে পরিবর্তন হবে এবং কেতু চলে আসবে আবার সপ্তম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশিতে। এবং রাশির অধিপতি শনি অবস্থান করছে দ্বিতীয় ঘর মীন রাশিতে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবং এই ঘরে 18 তারিখ পর্যন্ত রাহু থাকছে, তারপর তো পরিবর্তন করবে। এবং শুক্র থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে। শুক্র হচ্ছে চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে রাশির অধিপতির সাথে থাকছে। এবং 6 তারিখ পর্যন্ত বুধ থাকছে। 6 তারিখ পর্যন্ত। 6 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে, চলে আসবে তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে আবার সূর্য থাকছে, সূর্যর সাথে বুধের একটা বুধাদিত্য যোগ হবে। এবং এইখানে সূর্য আবার 15 তারিখে রাশি পরিবর্তন করবে, চলে আসবে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি 15 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, চলে আসবে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে হচ্ছে মিথুন রাশি, এখানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। দেবগুরুর শুভ পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়বে এবং দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়বে, অর্থাৎ নিজের ঘর ধনু রাশিকে দেখবে। এবং দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি রাশির উপর পড়বে, অর্থাৎ রাশিকেও দেখবে। এবং রাশির উপর অবস্থান, রাহুর উপরেও কিন্তু দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির। খুব ভালো একটা অবস্থান হতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির অবস্থান এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এবার মঙ্গল অবস্থান করছে ষষ্ঠ ঘরে, 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্র। আর কেতু তো সপ্তম ঘরে অবস্থান করছে। তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান। তো এই নবগ্রহ কি প্রভাব দিবে এই রাশির উপর। তো সবার প্রথম যদি এই কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য নিয়ে বললে সবার প্রথমে এই রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং ষষ্ঠ ঘর, যেটা অসুখ বিসুখের ঘর, এই ঘরে মঙ্গল অবস্থান করছে শনির নক্ষত্রে। তারপরে 13 তারিখের পর চলে আসবে বুধের নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। তো নক্ষত্র, বুধের নক্ষত্রটা একটু অন্য ধরনের নক্ষত্র, জেদি স্বভাবের নক্ষত্র, একটা মারামারি এরকম একটা অশ্লেষা নক্ষত্রের সিম্বল হচ্ছে কি বেরি ধরা সাপ। এবার মঙ্গল হচ্ছে কি, মঙ্গল ঊর্জা, মঙ্গল ক্রোধ, জেদ, অহংকার, তেরে যাওয়া, বাগবিতণ্ডা। তো এই নক্ষত্রটাতে মঙ্গলের অবস্থান মানে একটা দৃঢ় মনোভাব প্রকাশ পেয়ে যাওয়া। তো এইখানটাতে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট সাবধান, খাওয়া দাওয়ার দিকেও সাবধান এবং অশান্তি গণ্ডগোল থেকে দূরে, কাটা ছাড়ার মতন কিন্তু সম্ভাবনা থাকছে, রক্তক্ষরণের মতন সম্ভাবনা থাকছে। যেচে কারোর সাথে অশান্তি করা যাবে না,
এছাড়া বুধের আবার অবস্থান হয়ে যাবে সূর্যের সাথে, বুধাদিত্য যোগ হবে তৃতীয় ঘর মেষ রাশিতে। বুধ হচ্ছে আবার অষ্টমপতি। তো ত্বকজনিত সমস্যা, মাইগ্রেন এবং দাঁতের সমস্যা এগুলো কিন্তু হতে পারে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। শিক্ষার ব্যাপারে এবং সন্তানের ব্যাপারে যদি বলি, এই কুম্ভ রাশির কিন্তু যথেষ্ট ভালো মাস হবে এই মে মাস। কারণ পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, শিক্ষার ঘরের অধিপতি হচ্ছে বুধ স্বয়ং। বুধ অবস্থান করছে দ্বিতীয় ঘরে, রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি বুধের শুক্রের সাথে। ভাগ্যের ঘর যেটা নবম ঘর, এখান থেকে দূরযাত্রা এবং উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝাচ্ছে। তো যারা প্রতিভা নিয়ে বসে রয়েছে যে ভালো ডাক্তার হবে, ভালো র্যাঙ্ক পেয়েছে, তাদের জন্য যথেষ্ট ভালো। মানে পড়াশোনার দিক থেকে যারা উচ্চশিক্ষিত তাদের কিন্তু বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। যারা শিক্ষার দিক থেকে অ্যাডভান্স, এরপরে যখন সূর্যের সাথে বুধের জুতিটা হবে, তখন কিন্তু যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্যও ভালো। তারপরে 15 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি থাকবে, আর 18 তারিখে আবার রাহু চলে আসবে রাশির উপর, তীক্ষ্ণ বুদ্ধি করবে এই রাশিকে। কারণ রাহু খুবই কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো অবস্থান, তারপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে। আর বুধ ততক্ষণে তৃতীয় ঘরে, যোগাযোগের ঘরে বুধের অবস্থান। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো মাস হতে যাচ্ছে এই মাসটা। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যও ভালো। যারা এমনি আর্টস বলুন, কমার্স বলুন, যে কোনো, সেটা প্রাথমিক শিক্ষা হোক আর উচ্চশিক্ষা হোক, সব দিক থেকেই কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনার জন্য, কিংবা পড়াশোনাকেই যারা প্রফেশনাল হিসাবে নিয়ে নিয়েছেন, শিক্ষাকে, যে কোচিং থেকে আরম্ভ করে, ট্রেনার থেকে আরম্ভ করে এই সমস্ত দিকেও উঠে আসছে। এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার ঘর। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো, জ্ঞানের ভাণ্ডার। পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি পড়বে রাশির উপর। এবং রাশির অধিপতি অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে দ্বিতীয় ঘরে। পড়াশোনার জন্য খুব ভালো একটা মাস, ভালো সুযোগ এরকম কিন্তু হচ্ছে। গভীর শিক্ষার সাথে যারা জড়িত, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত, কোনো বিষয়ের উপর ডক্টরেট করছেন, রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের জন্য এই মাসটা খুবই ভালো সহায়ক মাস হবে। এবং যারা স্কলারশিপ হোক বা কোনো সরকারি এক্সামে বসার জন্য কোনো কাগজপত্রের অভাব ছিল, সেই কাগজপত্রের সমস্যাও কিন্তু দূর হবে এই মে মাসে। তো শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দিক দেখাচ্ছে। প্রেম ভালোবাসার দিকটা যদি এই কুম্ভ রাশির এই মাসটা নিয়ে আলোচনা করি, তো রাশির অধিপতির সাথে পঞ্চম ঘরের অধিপতির অবস্থান, তার সাথে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতির অবস্থান, এই যে এতগুলো গ্রহ, 4টি গ্রহ একসাথে অবস্থান করবে 6 তারিখ পর্যন্ত। তারপর তো বুধ সরে চলে আসবে তৃতীয় ঘরে, আর শুক্র তো থেকে যাবে একদম 31 তারিখ পর্যন্ত। আর রাহু 18 তারিখে রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি 14-15 তারিখে রাশি পরিবর্তন করবে। তো প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো হবে এবং নতুন নতুন বন্ধুবান্ধব যথেষ্ট আসবে জীবনে, এবং বন্ধুবান্ধবের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে। নিজেদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বিপদে আপদে মানে এই সময়কালে, এই মাসটাতে খুব নিজেদেরকে মানে কমফোর্টেবল মনে করবে যে কেউ আসছে পাশে, এরকম। তবে প্রেম ভালোবাসা যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে হয় সেটাও তো না, পিতামাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নেই। তো পিতামাতার প্রতিও সন্তানের যেরকম প্রেম ভালোবাসা থাকবে, সেরকম সন্তানের পিতামাতাদের উপরেও কিন্তু একটা প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে। তবে একটাই কথা বলবো, 7.5 চলছে, পিতামাতা যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন, বয়স্ক পিতামাতা রয়েছেন, তাদের প্রতি বিশেষ দায়িত্ব কিন্তু পালন করতে হবে সন্তানদের। কারণ বয়স্ক, এবার বুধ কিন্তু সূর্যের সাথে অবস্থান করবে এই কয়েকদিন, বুধাদিত্য যোগ হবে মেষ রাশিতে, এবং সূর্য কিন্তু সরে চলে আসবে 4র্থ ঘরে। তো এইখানটাতে কী হয় যে সূর্য 4র্থ ঘরে ভালো অবস্থান করে, কিন্তু সমস্যাটা হয়ে যায় কি, মায়ের দিক থেকে সমস্যা হয়ে যায়। যাদের অস্থিজনিত সমস্যা রয়েছে তাদের দিক থেকে বিশেষ খেয়াল রাখা উচিত, যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছে। কুম্ভ রাশির দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তাহলে মঙ্গল তো অবস্থান করছে 6ষ্ঠ ঘরে, এবং যে নক্ষত্রগুলো মঙ্গল পাচ্ছে, বুধের নক্ষত্র পাচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র সম্পর্কে তো বললাম যে বেরি ধরা সাপ, তারপর আবার মঙ্গলের অবস্থান। তো বেরি ধরা সাপ মানে একটা পজিশন নিয়ে নেওয়া, একটা হকের জিনিস, যে আমার এটা, এই যে জিনিসটা একটা অ্যাগ্রাসন জিনিস, যার জন্য অশান্তি গণ্ডগোল। এবার 6ষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান, তারপর আবার রাশির উপর দৃষ্টি। তবে মঙ্গলের নিজ ভঙ্গ হচ্ছে, আবার সূর্য অবস্থান করছে,
তো পজিশনগুলো কিন্তু সব কিছু পরিবর্তন হতে থাকবে, তবে নিজের অ্যাগ্রাসনের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের মুখের বাণীর দিকে, যে নিজের মুখের বাণীর দিকে খেয়াল রাখতে হবে যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট না হয়, অর্থাৎ নিজের পার্টনার যেন অসন্তুষ্ট না হয়। যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে, যদি দেবগুরু বৃহস্পতির পরিবর্তনটা এই সময় না হতো, আর এই যে কেতুর পরিবর্তন আর রাহুর পরিবর্তন হচ্ছে, কেতু যে চলেছে সপ্তম ঘরে, সপ্তম ঘরে কেতু কিন্তু কোনো সময় ভালো ফল দেয় না। কেতু সপ্তম ঘরে থাকা মানে একটা নির্বোধের মতন কাজ করে দেওয়া, বুঝতেই পারে না যে সংসার জীবনটা কি, এরকম কিন্তু অবস্থান হয়ে যায়। কিন্তু দেবগুরু বৃহস্পতির যে রাশি পরিবর্তন, এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে, সেটাও আবার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে মৃগশিরাতে, এবং মঙ্গল তারও দৃষ্টি থাকবে রাশির উপরে। অর্থাৎ যে প্রভাবগুলো, বাজে প্রভাবগুলো সংসার জীবনে, দাম্পত্য জীবনে ঘটবে তো অবশ্যই, কিন্তু সেটাকে মলম দেওয়ার মতন কাজ করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। অতএব অশান্তি গণ্ডগোল হলেও মিল মহব্বতের জায়গাটা যথেষ্ট থাকবে। তো যাই হোক, এই সময়কালে নিজের কথাবার্তাকে যথেষ্ট সংযতভাবে বলা এবং পরস্পরকে সাহায্য করা, এবং নিজেদের মধ্যে যথেষ্ট কথাবার্তা বা যে কোনো ডিসিশন নিতে গেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেই কথাবার্তা বলা, এগিয়ে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো যথেষ্ট করতে হবে, তাহলে সংসার যথেষ্ট মধুর হবে। আর যদি নিজেদের কথাবার্তাকে, যদি একটা হুকুমদারি মনোভাব থাকে, নিজের কথাকে এগিয়ে রাখতে হবে, নিজের কথাকেই শুনতে হবে, এরকম করলে কিন্তু তাহলে অসুবিধায় পড়বে। কারণ রাশির উপর রাহু অবস্থান করছে, আর কেতু অবস্থান করছে হচ্ছে সপ্তম ঘরে। কেতু যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সূর্যের নক্ষত্র। তো জেদ, ক্রোধ, ইগো, এগুলো কিন্তু যথেষ্ট তৈরি হবে। কুম্ভ রাশির যদি কর্ম এবং ভাগ্য নিয়ে বলি, ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে শুক্র, সপ্তম ঘর যেটা হচ্ছে মূল ত্রিকোণ ঘর, তুলা রাশি। তো শুক্র অবস্থান করছে রাশির অধিপতির সাথে উচ্চ অবস্থায় ধন সম্পত্তির ঘরে, এবং শুক্র আবার অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে চলে আসবে রেবতী নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র, আর শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে। আর এই মাসে রাহু রাশির উপর চলে আসবে, আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান ভাগ্যের সহায়ক হবে যথেষ্ট ভালো। কারণ পঞ্চম ঘরের অধিপতি বুধও কিন্তু সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে 15 তারিখ পর্যন্ত। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, সুতির কাপড়ের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট হবে, কর্মক্ষেত্রে নিজের প্রতিভাগুলো যথেষ্ট উঠে আসবে। দেবগুরু বৃহস্পতির শুভ সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে, যেটা হচ্ছে নিজের ঘর, ধনুরাশির ঘর, ধনুরাশি। 15 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং মঙ্গল এই যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, এই সময় মঙ্গল কী হবে, যে রেগুলার যে একটা পরিশ্রম, পুরুষার্থ, এদিকে যথেষ্ট এগিয়ে যাবে। শত্রুরা অনেক পিছনে থাকবে। তবে শনির যে অবস্থান, রাশির অধিপতির যে দ্বিতীয় ঘরে অবস্থান, শনি কিন্তু এটা বারবার বুঝাচ্ছে যে কোনো কাজ করতে হবে নিয়ম নিষ্ঠা মেনেই করতে হবে, কাগজপত্র মেনটেন করেই করতে হবে। কারণ শনি যে নক্ষত্র অবস্থান করবে, এই নক্ষত্রে অবস্থান করেই কিন্তু আবার বকরি হবে। তো যখন বকরি হবে তখন বিশেষভাবে আলোচনা করব। তো যে নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, শনি নিজের নক্ষত্রে অবস্থান করবে। অতএব অনুশাসনের মধ্যে থেকেই কাজ করতে হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, দীর্ঘকালীন কাজগুলো যথেষ্ট ভালো হবে। বড় বড় প্রজেক্টের কাজের আশায় যারা ছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে, অনেক কিছুই কিন্তু হবে এই মে মাসে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো মাস হতে যাচ্ছে কুম্ভ রাশির। গ্রহদের গোচরের কিন্তু এরকমই অবস্থান, এরকমই ফল তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির জন্য। সবথেকে বড় জিনিসই পাচ্ছে এই মে মাসে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে। তো যাই হোক, অনেক দিক থেকে উন্নতির যোগ দেখা দিচ্ছে, যেটা বিগত দিনে 7.5-র মধ্যে কাটছিল, যে একটা কাটছিল মনে হচ্ছিল যে খারাপ সময় আর কিছুতেই কাটবে না, এইভাবেই চলবে। কিন্তু না, খারাপ সময় এখন যথেষ্ট কাটতে যাচ্ছে, যথেষ্ট ভালো সময় এখন কুম্ভ রাশির জীবনে আসতে যাচ্ছে। কুম্ভ রাশি এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নেবেন, মাতার আশীর্বাদ নেবেন, গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, এবং গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন।
যে সমস্ত দেবালয়গুলোতে আলো জ্বলে না, মন্দিরগুলোতে সেখানেতে আলো জ্বালানোর চেষ্টা করবেন। যে সমস্ত মন্দির অপরিষ্কার অবস্থায় থাকে পরিষ্কার করার ব্যবস্থা নেবেন। ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, যথেষ্ট ভালো ফল পাবে এই কুম্ভ রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে বহু ভিডিও কুম্ভ রাশি সম্পর্কে দেওয়া হবে। যারা জ্যোতিষীকে ভালোবাসেন, জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড, তাদের জন্য খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।